Welcome to the number 1 season 8 special partner Cucina Small Appliances. কখনো তুমি সমাজসেবী, কখনো তুমি সংসারী, সব দিদিরা জোরসে বলো আমরাও আজ সব পারি। কখনো তুমি পেরিয়ে বাধা জীবন যুদ্ধ করছো জয়, কখনো তোমার শিক্ষা পেয়ে স্বপ্ন কারো সফল হয়। এইভাবেই মেয়েরা এগিয়ে যাচ্ছেন, নিজেদের লক্ষ্যে পৌঁছাচ্ছেন, অন্য মেয়েদের পাশে দাঁড়াচ্ছেন। আজও এমনই 4 জন সফল দিদির গল্প শুনবো আমরা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন সুনেত্রা মুখোপাধ্যায়। নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। ছোটবেলা থেকে এই সমাজের জন্য কিছু করার ইচ্ছে ছিল, তো সেই সুপ্ত স্বপ্ন আজ অনেকটাই আমি সফল করতে পেরেছি শিক্ষিকা হিসেবে। সেই গল্পই আমি আপনাকে করবো আজ। শুনবো সব গল্প। দেবাদ্রিতা মণ্ডল। নমস্কার দিদি, আমি পুরুলিয়া থেকে আসছি। আমরা তো সমাজবদ্ধ জীব, আর এই সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থেকে থাকে। তো ছোটবেলা থেকেই আমি সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত করেছি। সেই গল্পই আজ তোমার সাথে করবো বলে এখানে এসেছি। তোমার পেছনে কিছু অ্যাওয়ার্ড, এগুলো কি তোমার পাওয়া? হ্যাঁ দিদি, এগুলো আমার পাওয়া। এত বড় একজন অভিনেত্রীর কাছ থেকে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং সেটা হচ্ছে সমাজসেবামূলক কাজের জন্য। কি অ্যাওয়ার্ড এটা? এটা হচ্ছে ফেমিনা অ্যাওয়ার্ড, যেটা 2014 সালে মুম্বাইতে পাই ঐশ্বর্য রাই বচ্চনের হাত থেকে। আর এটা হচ্ছে জাতীয় স্তরের অ্যাওয়ার্ড, স্কুল চিলড্রেন ইনোভেশন অ্যাওয়ার্ড। 2013 সালে এটা দিল্লিতে আমাকে দেওয়া হয় আমার কাজের জন্য। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন। থ্যাংক ইউ। তোমার গল্প আমরা শুনবো। এরপর আছে আলিফা ইয়াসমিন। নমস্কার দিদি, আমি মালদা থেকে আসছি। আমি দেখতে ছোট, কিন্তু আমার স্বপ্নগুলো অনেক বড় বড়। ভেরি গুড। ছোট ছোট স্বপ্নগুলো কি করে বাস্তবায়িত করছি সেই গল্পই আপনাকে শোনাবো। ফ্যান্টাস্টিক, গল্প করবো আলিফা। এরপর আছে দেবশ্রী মিশ্র ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে এসেছি। আমি বেকারি ব্যবসা করি, এবং সেই ব্যবসা করে কিভাবে নিজে স্বনির্ভর হয়েছি তারই গল্প তোমার সাথে করতে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে বিজয়তে। দেবশ্রী, তোমার বেকারির ব্যবসা, হ্যাঁ দিদি। কিভাবে শুরু হলো এই ব্যবসা? দিদি, ছোটোবেলায় বাড়িতে 3 বোন এবং বাবা মা, আমি ছোট আর কি। তো খুব সুন্দর করে হেসে খেলে আদর যত্নে বড় হচ্ছিলাম। তো জীবনে প্রথম আঘাতটা যখন আসে দিদি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 12 পাস করে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে, রাত থেকে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তো আমরা অনেক ডাক্তার দেখাই, বাবার কাশি কিছুতেই কম ছিল না, বুকে ব্যথা, কাশি। তো অনেক ডাক্তার বদ্যি দেখানোর পর একজন ডাক্তার অনেক দিন পর, অনেক চিকিৎসার পর ধরা পড়ে বায়োপসি করে যে বাবার লাংস ক্যান্সার হয়েছে। তো একদম শেষ পর্যায়ে আর কি, মানে কোনো রকম মেডিসিন বা কিছু দিয়ে বাবাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তো ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে হয় 6 দিদি, সেই দিনটা কাটিয়েছিলাম, মানে বুকের মধ্যে পাথর চেপে রেখে ওটাকে মেনে নিয়েছিলাম, এবং হঠাৎ করেই যেন বড় হয়ে গিয়েছিলাম আর কি। তো বাড়ির মানে বাবার পেনশন পেতে তো কিছুটা সময় লাগে। তো সেই সময় মা কিছু যেহেতু জানতেন না, গৃহবধূ ছিলেন, তো আমাকেই সমস্ত কিছু দৌড়াদৌড়ি করে অফিসে সমস্ত পেপারস। দায়িত্ব প্রচুর বাড়লো।
দায়িত্ব আমার কাঁধে। তার সাথে সাথে টিউশনি করতাম, সাথে সাথে আমি জবের জন্য অ্যাপ্লাই করতাম, কল সেন্টারে জব করেছি, তো তার সাথে পড়াশোনাও চালিয়ে গেছি। তো এভাবে চলতো। তারপর পেনশনটা যখন পাওয়া শুরু হলো, তখন আস্তে আস্তে এভাবে চলতে চলতে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। তারপরে আরেকটা স্তর আসে, সেটা হচ্ছে আমার বিয়ে হয়, মানে একজনের যা আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ হয়। তো তাকে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে দেখো, আমাকে বিয়ে করতে গেলে একটাই শর্ত, সেটা হচ্ছে আমার যেহেতু মা একা থাকেন, তো আমাকে মাকেও দেখতে হবে। তো তুমি সেটা আমাকে সুযোগ করে দেবে যে তুমিও কিন্তু আমার মাকে দেখবে। হ্যাঁ, তোমার বাবা মাও যেমন আমার বাবা মা, তো আমার মাও তো আমার মা, আমি তো তাকে ছেড়ে যাচ্ছি, তো আমার তো কিছু দায়িত্ব আছে, আমি তো তাকে একা রেখে যেতে পারবো না, তো আমাকে আসতে হবে, তাকে দেখভাল করতে হবে। তো সে মেনে নেয়। তো তারপরে বিয়েটা হয়, দুবারের মতেই বিয়ে হয়, এবং আমি ডিসিশন নিই কি আমি মায়ের বাড়িতে থাকবো। 2.5 বছর হয়ে গেল। তারপরে মেয়ে হলো, 3 জনের সংসার, মা তো পেনশনেই চলে। তো আমি মনে করলাম যে হাজব্যান্ড আমাকে সাহায্য করতো মেয়ের পড়াশোনা বা সমস্ত কিছু, কিন্তু তারও তো একটা ওখানে বাবা মা আছে, একটা সংসার আছে, তার পক্ষে তো পুরোটা সম্ভব না। আর আমিও চাইতাম কি মেয়েকে বেস্ট দিতে, মানে তার সবচেয়ে ভালো যাতে আমি তাকে শিক্ষাটা দিতে পারি। তো সেই জন্য আমার মনে হলো যে নিজেকে একটু স্বাবলম্বী হতে হবে, রোজগার করতে হবে। কিন্তু সেটা আমি বাইরে বেরিয়ে যে চাকরি করব সেই সুযোগ ছিল না, কেন কি মার বয়স হয়েছে, শরীরটাও ভালো না, মেয়েকে কে দেখবে, সে তো খুব ছোট, আমার এখন 3.5 বছর, তখন তো আরও ছোট ছিল। তাই আমি ভাবলাম বাড়ি থেকেই যদি কিছু করা যায়, তো তাতে রোজগারও হবে, প্লাস মাকেও দেখতে পারবো, মেয়েকেও পুরো সময়টা দিতে পারবো। তখনই বেকারিটা শুরু হলো? হ্যাঁ দিদি, আমি ট্রেনিং নিই। হঠাৎ বেকারি কেন? দিদি, আমি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি, আর ছোট থেকেই না আমি খুব শিখতে চাইতাম, মানে কেক কীভাবে বানায়, পেস্ট্রি তো ভালোবাসি, যেহেতু সেই জায়গা থেকে আমার মনে হলো যে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম হতে পারে, আমি যদি এগুলো বানিয়ে লোককে দিই। তো কেক বানানো শিখলাম, কুকিজ, চকলেট সব কিছুই বানানো শিখলাম। তো তারপরে আস্তে আস্তে শুরু করি। প্রথম দিকটা খুব একটা মানে সহজ ছিল না, কেন কি কেউ তো জানতো না যে আমি এগুলো বানাই বা কিছু। আর যেখানে বাজারে এত কেকের দোকান। হ্যাঁ দিদি, তো সেই জন্য প্রথমে আমার বন্ধু বান্ধব বা রিলেটিভস সবাইকে জানালাম যে তোমাদের মেয়ের বা আত্মীয় স্বজনের জন্মদিনে যদি লাগে আমার থেকে নিয়ে দেখতে পারো, মানে খেয়ে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে আবার নেবে। তো তারাও হাসি মুখে নিত আর কি আমার থেকে। প্রথমে এভাবেই শুরু হয়, বন্ধু বান্ধব এদের দিতা, তাদের অকেশনে যখন অন্য লোক খেত, তো তাদেরও যখন ভালো লাগতো, তারা বলতো যে কে কার থেকে নিয়েছিস, তো কন্ট্যাক্ট করতো আমার সাথে। তো সেভাবে আস্তে আস্তে পরিচিতি বাড়তে থাকে। প্লাস আশেপাশে দোকান যেগুলো আছে, যেখানে মানে ছোট ছোট যে গ্রসারি শপগুলো হয়, ওখানেও তো এখন রাখে মোটামুটি কেক, মানে ফ্রুট কেক বা ধরুন কুকিজ, এগুলো রাখে, চকলেট। তো সেখানেও যোগাযোগ করলাম, তো এভাবে দিতাম, তখন তাদের ভালো লাগতো, তারা খুব ভালোবাসতো। আর তো তারা তারপর অর্ডার করতো সেই দোকান থেকে, একটা ভালো জায়গা তৈরি হলো। তারপর দিদি ভাবলাম যে শুধু এইভাবে থেমে থাকলে তো হবে না, এটাকে আরও বড় করতে হবে ব্যবসাটাকে। তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি একটা পেজ ক্রিয়েট করলাম আমার, তো অ্যাকাউন্টে খুলে, তো সেখান থেকে ছবি পোস্ট করতে লাগলাম, বিভিন্ন ধরনের যা যা বানিয়েছি সেগুলো সম্পর্কে দিতে লাগলাম। তো এভাবে অনেক একজন থেকে অনেকজন দেখতো, দেখে সবাই ইন্টারেস্ট হতো, আমার সাথে যোগাযোগ করতো। তো এভাবে ব্যবসাটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছি, চেষ্টা করছি যাতে আরও বড় কিছু করতে পারি। খুব ভালো, ভেরি গুড। তোমার এই দেখা যাক কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। এখানে দেখো অনেক বেলুন ঝুলছে, মাথায় তোমাদের শিং লাগিয়ে দেওয়া হবে, সেই শিংয়ের মধ্যে পিন লাগানো আছে, সেই পিনটা দিয়ে গুতিয়ে গুতিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে, হাত দিয়ে ধরবে না। সবার আগে শেষ করবে যে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, সময় অনুযায়ী।
দেবশ্রী খেলাটা শেষ করেছে 1 মিনিট 40 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। দেবাদিত, এবার তোমার সাথে একটু কথা বলি। সমাজ সেবামূলক কাজের সাথে তুমি যুক্ত, শুরু হলে কিভাবে? আমি যখন ক্লাস 6-এ পড়ি, একদিন বাবার সাথে এবং মায়ের সাথে বাজারে গেছিলাম কিছু জিনিস কেনার জন্য। তো বাবা দোকানে ঢুকে জিনিস কিনছে, আমি জাস্ট বাইরেটায় দাঁড়িয়ে আছি এবং সেখানে আমার চোখে পড়ে যে একজন ভদ্র মহিলা, তার কোলে রয়েছে একটি শিগ্নকায় শিশু এবং সে যথেষ্ট বিষণ্ণ মুখে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো বাবা তাকে জিজ্ঞেস করায় সে এটাই জানায় যে তার বাচ্চা খুবই অসুস্থ এবং ডাক্তার তাকে স্বাস্থ্য পানীয় খাওয়াতে বলেছে, ভালো খাবার খাওয়াতে বলেছে, কিন্তু তার অর্থ এতটাই কম, মানে মাসিক আয় তাদের পরিবারে এতটাই কম যে সেটা কিনে দেওয়ার মতো সামর্থ্য তার মধ্যে নেই। এই ঘটনাটা আমার মধ্যে ভীষণভাবে একটা নাড়া জাগায় যে এই সমস্ত মানুষগুলোর জন্য কি আমি কিছু কাজ করতে পারি না। সেদিন যদিও বাবা ওই মহিলাকে একটি স্বাস্থ্যপানীয় কিনে দিয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে যেখানে ভারতবর্ষে 50% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেখানে ইন্ডিভিজুয়ালি তো এরকমভাবে আমি সবাইকে কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেখান থেকেই আমার এই যাত্রা শুরু। তখন থেকেই আমি বিকেলবেলা হলেই স্কুল ছুটির পরে বাবার সাথে মোটরসাইকেলে করে গ্রামে গ্রামে চলে যেতাম। ওখানে গিয়ে সেখানের মানুষদের সাথে কথা বলতাম, সেখানে ক্যাম্প করি, তারা কিভাবে বাড়িতে নিজেরাই মানে স্বাস্থ্য পানীয় তৈরি করতে পারে। আমি যখন প্রথম যাই তখন আমি বাড়ি থেকেই কিছু বানিয়ে নিয়ে যেতাম, তারপরে সেগুলো তাদেরকে দেওয়া হতো। দেওয়ার পরে ওখানেও তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি যে যাতে আমাকে দিতে না হয়, তারা নিজেরাই ব্যাপারটাকে বানিয়ে নিতে পারে। এখন যখন যাই তখন বলে যে হ্যাঁ তুমি আমাদেরকে বলেছো, শিখিয়েছো, আমরা এখন অনেক ভালো আছি, আমরা নিজেরাই নিজেদের শিশুদের মুখে কম টাকাতে খাবার তুলে দিতে পারছি। তো এগুলো আমার কম বয়সে সত্যি অনেক বড় পাওয়া। সমাজ সেবামূলক কাজের সাথে অনেক মানুষ যুক্ত আছে। হ্যাঁ, তুমি এমন কি কাজ করেছো তোমাকে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো? কারো কোনো কিছু হেল্প না নিয়ে শুধুমাত্র বাবা মায়ের সাপোর্টে আমি এই কাজটা করেছি এবং পুজোর সময় আত্মীয় স্বজনরা আমাকে যে টাকাটা দেয় সেটা জমিয়ে রেখে আমি এই সমস্ত মানুষদের জন্য খাবার নিয়ে গেছি। ইভেন আমার জন্মদিনে এখনও অবধি প্রত্যেকটা দিন আমি ওখানে কিছুটা সময় কিন্তু ওই মানুষদের সাথে কাটাই এবং কম করে 20টা কম্বল, জামা কাপড় এবং বাচ্চাদের জন্য চকলেট, বিস্কুট, কেক, এই সমস্ত কিন্তু আমি নিজের জমানো টাকা থেকে নিয়ে যাই। আমি মোটামুটি পুরুলিয়ার 4 থেকে 5টা গ্রামে গিয়ে কাজ করেছি। আমার বাঁকুড়া জেলার পারশোলা গ্রামের আশেপাশের 6টা গ্রামে গিয়ে কাজ করেছি। এই কাজটা পুরো ক্যাম্প করে, জড়ো করে আমি নিজে হাতে গুলিয়ে খাইও দিয়েছি, এরকমও আছে। তা কি কি দিয়ে বানাও? এটার মধ্যে গম, জব, সয়াবিন বীজের যে পাউডারটা, আর চিনি, মিল্ক পাউডার, মানে কেউ যদি দুধের সাথে না খায় তাহলে মিল্ক পাউডারটা দেওয়া চলবে, আর যদি এমনি দুধের সাথেই মিশিয়ে খায় তাহলে মিল্ক পাউডারটা না দিলেও চলবে। আর এটার সাথে প্রিজারভেটিভ হিসেবে দিয়েছিলাম তুলসী পাতা, কারণ কি তুলসী পাতা হচ্ছে খুব ভালো প্রিজারভেটিভ। আমরা দেখেও থাকি যে পুজোর সময় কাটা ফলের ওপরে তুলসী পাতা দেওয়া হয়, তার সায়েন্টিফিক কারণ কিন্তু এটাই যে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি নষ্ট হয় না। আর ফ্লেভার হিসাবে আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, আর পরবর্তীকালে কোকো পাউডারটাও দেখেছিলাম যে বাচ্চারা পছন্দ করছে যে চকলেট, কিন্তু ওটা যদি অ্যাভেলেবেল না হয় প্রবলেম নেই, এলাচের গুঁড়ো দিয়ে যথেষ্ট। এগুলো সব একদম গ্রাইন্ড করে প্যাক করছো? একদম। আচ্ছা, খুব ভালো। আর এইটা তোমাকে কে শেখালো? এটা আমাকে তো ছোটবেলাতে এমনি বাড়িতে খাওয়ানোই হতো, আমিও এরকম হোমমেড জিনিস খেতাম, তো সেখান থেকেই আমার একটা আইডিয়া ছিল যে এরকম কিছু একটা করা যেতে পারে। খুব ভালো, দারুণ প্রয়াস দেবাদ্রিতা। সরকার থেকে এটা কবে পেলে? জাতীয় স্তরের যে পুরস্কারটা ওটা পেয়েছি 2013 সালে, আর ফেমিনাটা পেয়েছি হচ্ছে 2014 সালে। বাহ। আর এছাড়াও জাতীয় কন্যা শিশু দিবসে আমাকে সংবর্ধনা দেওয়া হয়, কন্যাশ্রী যেটা হয় সেখানেও আমাকে এই কাজের জন্য সংবর্ধনা দেওয়া হয়। এটাই কি তোমার ভবিষ্যতের স্বপ্ন? হ্যাঁ, অবশ্যই এটা আমার একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে এখন, আর চাকরি করব এবং এটাকেও আমি সাথে রেখে করতে চাই। আজকে অনেক মানুষ তোমার কথা শুনলো, আশা করি সবার খুব ভালো লেগেছে, আর তোমার এই প্রয়াসকে হয়তো তারা মেনেও নেবে এবং ব্যবহারও করবে।
দেবাদিতা খেলাটা শেষ করেছে 19 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। কথা বলবো সুনেত্রার সাথে। ছোটবেলা থেকেই সমাজের জন্য কাজ করছো, এই ইচ্ছেটা মনে জাগলো কিভাবে? পড়াশোনা করতে গিয়ে আমার মনে হয়েছিল যে এই পড়াশোনাটা করে যদি ভবিষ্যতে আমি চাকরিও করি, সেটা যদি সমাজের কাজে না লাগে তাহলে সেটা বৃথা। রাস্তা দিয়ে যখন পেরিয়ে যেতাম মনে হতো, ফুটপাতে শিশুদের দেখে মনে হতো যে এদের জন্য ভবিষ্যতে যদি আমি কিছু করতে পারি, বা স্কুল পড়ুয়ারা হয়তো ভালো জামা কাপড় না পরে যাচ্ছে, ছেঁড়া ব্যাগ, ছেঁড়া জুতো, আমি নিজে হয়তো ভালো ড্রেস পরে স্কুলে যাচ্ছি, এটা আমার মনে একটা আঘাত দিত যে ওই শিশুটিও তো আমার মতোই হয়তো এভাবেই যেতে পারতো। এইভাবে বড় হয়ে ওঠা। বাবা মা দুজনেই সার্ভিস হোল্ডার ছিলেন, ভাই ছোট ছিল, তো ইচ্ছে ছিল একসাথে ভাই বোন দুজনেই সমাজের জন্য কিছু করব। তো আজ সেই পথটা আমরা দুজনেই বেছে নিয়েছি। আমার ভাইও ডাক্তার, আচ্ছা, রুট লেভেলে সে কাজ করছে, আর আমি বর্তমানে একটি প্রত্যন্ত এলাকার গভর্নমেন্ট স্কুলেরই এখন প্রধান শিক্ষিকার দায়িত্বে আছি। তো আমি যখন সেই স্কুলে প্রথম জয়েন করি সেটা আজ 12 বছর আগে। এটা কোন গ্রাম? এটা বাঁকুড়া থেকে 35 কিলোমিটার ভেতরে, বিবর্দা নাম জায়গাটা। বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার। আর তুমি থাকো কোথায়? আমি বাঁকুড়ায় থাকি, প্রপার বাঁকুড়ায়। সেখান থেকে যাতায়াত করো? সেখান থেকে যাতায়াত করি। আমার বাচ্চাও ছোট, 3.5 বছরের বাচ্চা। তো আমি যখন প্রথম স্কুলে জয়েন করি তখন আমি দেখেছিলাম যে খুব কম বয়সে বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি 5 থেকে 6-এ উঠেছে একটি মেয়ে, তার বাবা একদিন তাকে জোর করে নিয়ে চলে গেলেন, এখন সমাজের অবস্থা ভালো নয়, ওর বিয়ে দিয়ে দিতে হবে। তো সেই সময় যিনি তখন প্রধান শিক্ষিকা ছিলেন স্কুলের, তো তাকে আমি বললাম, বড়দি আপনি কিছু বলবেন না, আপনার তো দায়িত্ব আছে, যেহেতু আমরাও ওর একটা অভিভাবক, আমরা কিছু বলি। তো উনি বলেছিলেন ছেড়ে দাও, এখানে সমাজের সাথে পেরে উঠবে না। তো সেই ব্যক্তির সাথে আমার একটা তর্ক বিতর্ক হয়। তিনি আমাকে বলেন যে আপনি কি ওর দায়িত্ব চিরকাল নিতে পারবেন? তো এইরকম ছোট ছোট ঘটনা থেকে আমার মনে একটা চ্যালেঞ্জ হয়েছিল যে এই স্কুলটার যদি কিছু পরিবর্তন করতে পারি। তো যাই হোক, সেই সময় আমি কিছু করে উঠতে না পারলেও 2017 সালে আমি ওই স্কুলের দায়িত্ব নিই, প্রধান শিক্ষিকার জায়গায় বসি এবং একটু একটু করে এগিয়ে নিয়ে যায়, এগিয়ে আসে আমার সহকর্মীরা। এবং সর্বোপরি টিফিন টাইমের পরে বাচ্চারা যে বাড়ি চলে যেত আর ফিরে আসতো না, তারা বলতো যে তাদের মায়েদের সাথে কাজ করতে হয়, বাড়িতে আর স্কুল করা যাবে না। তো সেই সিস্টেমটাকে আমি ভেঙেছি। গুড। গার্জেনদের সাথে কথা বলে তারা আজ পুরো টাইমটা স্কুলে থাকে, স্কুলের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। আমার স্কুলের প্রায় 650 ছাত্রী সবাই, সেই জন্য হয়তো কাজটা আরও সহজ হয়েছে। বর্তমানে আমরা ওই আদিবাসী স্টুডেন্টদের নিয়ে একটা সাংস্কৃতিক টিম তৈরি করেছি। তাদের যে আদিবাসী সংস্কৃতি আছে সেইটাকে তুলে ধরার জন্য, এবং সেই টিম ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলে আজ পারফর্ম করে তারা পুরস্কার এনেছে। আর যে খেলার টিচার আছেন তার সহযোগিতায় একটা সেলফ ডিফেন্স ক্যাম্প, আমাদের সেলফ অ্যারেঞ্জড, কোনো সরকারি সহযোগিতায় নয়, সেলফ অ্যারেঞ্জড একটা সেলফ ডিফেন্স ক্যাম্প আমরা অ্যারেঞ্জ করেছি। সেখানে মেয়েরা তাদের সেলফ ডিফেন্স শিখে তারা আত্মরক্ষার চাহিদা পূরণ করার চেষ্টা করছে। কিন্তু এই পথটা কি অতটা সহজ ছিল যতটা তুমি বলছো? না, এতটা সহজ ছিল না। সমস্যা কোথায় কোথায় হতো? ফার্স্ট জেনারেশন লার্নার যারা, মানে আদিবাসী সমাজের, তারা কিছুতেই এই বিষয়টা রাজি ছিল না। তো তাদেরকে ডেকে অনেক করে বুঝিয়ে আজ প্রায় 200 জন ছাত্রী সেখানে সেলফ ডিফেন্স শিখছে। আর আমাদের যেটা সাংস্কৃতিক টিম, তার মধ্যে দুটো ভাগ আছে। একটা নাটকের দল আছে, সেই নাটকের দলের পারফরমেন্স খুব ভালো। আজ তাদের নাটকের পারফরমেন্স দেখে এলাকার মানে গার্জেনরাই আজ এগিয়ে এসেছেন। ওনারাই আজকে বলছেন যে আপনার যদি টিচার প্রয়োজন হয়, আপনার যদি কোচের দরকার হয়, আমরা সাপ্লাই করব, আমরা ফান্ড দেব, আপনি এগিয়ে যান। এবং হ্যাটস অফ টু আমার ফ্যামিলি, আমার মা, বাবা, শাশুড়ি মা, হাজব্যান্ড, সবাই ভীষণ সাপোর্টিভ। তারা চায় যে আমি সমাজের জন্য কিছু করি। তো আজকে এলাকায় সকলের কাছে যে আমি সম্মানটা পেয়েছি, এটা আমার জীবনের পাওয়া সেরা সম্মান। শুরু করেছিল তখন কত স্টুডেন্ট ছিল? যখন শুরু করেছিলাম তখন 500 ছিল, এখন সেটা 650-তে পৌঁছেছে। বাহ। গ্রাম থেকে খুঁজে বাড়ির থেকে স্কুলে আনা, সেটা আমরা গাড়ি ভাড়া করে সেই শিশুকে স্কুল থেকে, মানে বাড়ি থেকে স্কুলে জয়েন করিয়েছি। তাতে গাড়ির তেল খরচ হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু মানুষকে সজাগ করা সম্ভব হয়েছে। খুব ভালো কাজের সাথে যুক্ত সুনেত্রা।
সমাজে শিক্ষার আলো আনছো, প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে। খুব ভালো, এগিয়ে যাও এইভাবে জীবনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্টপ। জোরে মারতে হবে, জোরে মারো। শ্বেতরা খেলাটা শেষ করেছে 50 সেকেন্ডে। আলিমফা, তোমার সাথে কথা বলবো। ছোট্ট ছোট্ট করে স্বপ্ন দেখেছো এবং সেগুলোকে পূরণ করেছো। হ্যাঁ, তো দেখতেই তো পাচ্ছেন আমি ছোট, এমনিতেও ছোটই, তো স্বপ্নগুলো একটু বড় বড়, কিন্তু সেগুলোকে ছোট ছোট করতে করতেই পূর্ণ করছি। ভেরি গুড। লাইফে অনেক স্ট্রাগল করে আমি এই জায়গাটাতে এসেছি। ছোটবেলাটা কোথায় কেটেছে? অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে নদিয়া। তো আমি যখন 5 বছরের ছিলাম সেই সময় বাবা মারা যান। তো আমার মাসি আমাকে মালদা নিয়ে চলে আসেন, সেখানে মানুষ করেন। আচ্ছা। বোন ছোট ছিলেন যখন বাবা মারা যান, 8 মাসের ছিলেন। সেই সময় বাড়িতে মা আর বোন থাকতো, আর 5 বছর বয়সে আমি মাসির বাড়ি চলে আসি। তারপরে মাসি এখানে আমাকে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করেন। ভর্তি করার সঙ্গে সঙ্গে তো মাসি আমাকে সবসময় টাইম দিতে পারে না, আমাকে একাই চলতে হয় সেই সময়, যেহেতু বাবাও নেই মাও নেই, আর মাসিকে তো আদার্স কাজ করতে হয়, আমাকে তো সব জায়গাতে নিয়ে যেতে পারবে না, তো আমাকে একাই চলাফেরা করতে হয়েছে সব জায়গাতেই। তো চলতে চলতে অনেক সময় অনেক লোক আমাকে অনেক ধরনের কথা বলেছে। তো রাস্তায় দিয়ে হাঁটতাম, সবাই আমার দিকে তাকিয়ে থাকতো, বলতো যে মেয়েটা যাচ্ছে ওই যে 1.5 ফুট যাচ্ছে। অনেক কথা শুনতে হয়েছে। তখন তো এগুলোর মানে বুঝতাম না যে আমাকে কেন বলছে এগুলো, মনের মধ্যে অনেক কোশ্চেন হতো, কিন্তু আমি বুঝতে পারতাম না, তখন তো অত আমার বুদ্ধি হয়নি। কিন্তু যখন এখন দিন যাচ্ছে, এখন আমি বুঝতে শিখেছি, তো খারাপ লাগে, যখন ভাবি খারাপ লাগে। তো সেই সময় ছোট থেকে যখন বড় হলে জীবনে কি স্বপ্ন দেখলে, কি করতে চাইলে লাইফে? আমি একটা প্রতিজ্ঞা করলাম যে আমাকে নিজের পায়ে যে করে হোক দাঁড়াতে হবে। যারা আজকে অবহেলা করছে আমাকে, তারাই আমাকে কাছে টেনে নেবে, এটাই একটা প্রতিজ্ঞা করেছিলাম। তাই আজ আমি কলেজ পাশ করলাম, এখন আমি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, MA পড়ছি, মাস্টার্স ডিগ্রি এডুকেশন বিভাগের 3rd সেমিস্টারের ছাত্রী। ভেরি গুড। তো এই পুরো সময়টা জীবনে যখন এগোচ্ছিলে, প্রত্যেক মুহূর্তে নিজের মনের জোর জোগাড় করতে কি করে? সব থেকে বড় হচ্ছে আমার মাই আমাকে মানে বেশি ইন্সপিরেশন দিতেন যে না, তোকে লাইফে দাঁড়াতে হবে, বড় হতে হবে। খুব ভালো। এরপরে আর কি কি করার ইচ্ছা আছে আলিমফা? আমার ইচ্ছে তো আছে অনেক কিছু করার। মা যেহেতু মানুষ করেছে, বাবা তো মারা গেছে ছোটতেই, তো মায়ের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে। তো তুমি যেই গ্রাম থেকে এসছো, সেই গ্রামে কি এরকম শিক্ষার আলো সকলের মধ্যে আছে? না, আমি যে গ্রাম থেকে এসেছি সেখানে মানে আমি একমাত্র ধরতে গেলে পড়াশোনাতে বেশি, এমনকি আমি আমার ফ্যামিলি থেকেও প্রথম পাস করছি। আচ্ছা, তাই তো খুব বিশাল বড় ব্যাপার। তো গ্রামের মানুষজন তো তোমাকে খুব ভালোবাসে নিশ্চয়ই। হ্যাঁ, এখন আগে যারা আমাকে অবহেলা করতো তারাই আজকে আমাকে কাছে ডেকে নেয়, তারই ছেলে পেলেদেরকে আমার কাছে পাঠায় পড়ানোর জন্য জন্য, মানে আরো অনেক পরামর্শ নেওয়ার জন্য, কোনটা কি সুবিধা হবে, কি ভুল বিচার, সব কিছুর জন্য, কোথায় গেলে ঠিক হবে না হবে। এখানেই তো তুমি জিতে গেছো আলিমফা। হ্যাঁ, যারা তোমাকে এত অবহেলা করতো তারাই এখন তাদের বাচ্চাদেরকে তোমার কাছে পাঠাচ্ছে পড়ার জন্য। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? হ্যাঁ, এটাই। আর তারপরে তুমি এত পড়াশোনা করছো, এরপরে কি করার ইচ্ছে আছে? জব করতে চাই আমি, নেট সেটের প্রিপারেশন নিচ্ছি, এক্সাম দিচ্ছি, কোয়ালিফাই হলে গেলে প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ভেরি গুড, খুব ভালো। আমার অনেক শুভেচ্ছা রইল আলিমফা। থ্যাংক ইউ। খুব ভালো, মনের জোর আছে, জীবনের স্বপ্ন দেখো, আর সব কটা স্বপ্ন বাস্তবে পরিণত করো। আশীর্বাদ করবেন ম্যাম, যাতে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার অনেক শুভেচ্ছা রইল তোমার সব স্বপ্নের জন্য। হ্যাঁ, ঠিক আছে, মার পাশে দাঁড়াবে, জীবন অনেক বড় হতে হবে, পুরো গ্রামকে দেখিয়ে দিতে হবে আলিমফা ইয়াসমিন কি করতে পারে। থ্যাংক ইউ ম্যাম।
করেছে 28 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দেবাদ্রিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে আলিমফা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুনেত্রা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে দেবশ্রী 5 পয়েন্টস। দেবাদ্রিতার জন্য ইলেকট্রিক কেটল। আলিমফার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সুনেত্রা পছন্দ মাইক্রোওভেন, দেবশ্রী পছন্দ মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট দুর্নিবার। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। গানের কথায় প্রেমে কি হয়েছি? বলো দেবশ্রী। প্রেমে বন্য। একদম ঠিক। 5 পয়েন্টস, যে বন্য সঙ্গে ইন্ডাকশন ওভেন। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রুম হিটার। একটা সূর্যর ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে সূর্য বা সুরজ শব্দটি আছে। বলো দেবশ্রী। चंदा है तू मेरा सूरज है तू, ओ मेरी आँखों का तारा है तू। 5 points. चंदा है तू मेरा सूरज সঙ্গে है রুম হিটার। হয়ে যাক গান। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নেরও দেশ তো, বেশ তো বেশ তো। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিরা স্মল গানে কোন পেশার কথা উল্লেখ করা আছে? বলো মন মাঝি রে মাঝি। মাঝি একটা পেশার নাম। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। সুনেত্রা। ইমন বলো বসন্ত বলো, তোমার জন্য সবই, বেহাগ বলো বাহার বলো, ভৈরবী বা পুরবী। ওকে 5 পয়েন্টস, সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी
मदहोश किए जाए मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। শেষ গান 5 নম্বর, রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया चलिया तू चलिया चलिया तू चलिया। গানের কথায় রানী কোথায় আছে? বলো দেবাদ্রিতা। স্বপ্নে। मेरे एकदम ठीक। सपनों की 5 रानी পয়েন্টস, সঙ্গে হট টিফিন ক্যারিয়ার। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। থ্যাংক ইউ দুর্নিবার। থ্যাংক ইউ দিদি। रानी कब आएगी तू, चलिया तू चलिया। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে এই রাউন্ডে আমাদের স্পেশাল গেস্ট পার্থ। অভিনয় রাউন্ড, যদি পারো 5 পয়েন্ট, নচেত পাস হবে বাকি 3 জনের কাছে। প্রত্যেকবার বলো বলবো, বাজার প্রেস করে উত্তর দেবে, প্রত্যেকে সুযোগ পাবে বলার। প্রথম টপিক চলতি কথা। বলো আলিফা। সাপে নেউলের সম্পর্ক। হ্যাঁ 5 পয়েন্ট। এবার সেকেন্ড টপিক, কি দেখাচ্ছে দেখ। বলো দেবশ্রী। দমকল। ইয়েস 5 পয়েন্ট। 3 নম্বর টপিক, এক ধরনের নাচ। বলো দেবাদ্রিতা। ছৌ নাচ। 5 পয়েন্টস। ফোর্থ টপিক চলতি কথা বা প্রবাদ বাক্য। বলো দেবশ্রী। গাছেরও খায় মাটিরও তুলে। দেবশ্রীকে বাদ দিয়ে বাকি 3 জন। বলো দেবাদ্রিতা। ন্যাড়া বেলতলায় একবারই যায়। দেবাদ্রিকে বাদ দিয়ে বাকি 2 জন। বলো আলিফা।
আলসে মানুষ মানে সুনেত্রা, একমাত্র তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে বাজার প্রেস করে দেবে। টাইম আপ। আমি দুধে মিশে যায়, আটি গড়াগড়ি খায়। আম পারলো, আমের ছিলকা ছাড়ালো, আমটা খেলো, দুধ দোয়ালো, দুধে আমে মেশালো, আটিটা ছুঁড়ে ফেলে দিল, আটিটা গড়াগড়ি খেলো মেঝেতে। ব্যাড লাক, নো পয়েন্টস। শেষ টপিক, কি দেখাচ্ছে দেখো। বলেন দেবশ্রী। মৌচাক থেকে মধু নিয়ে এলো আর কি, মৌমাছি তারা। 5 পয়েন্টস। কতজন একটা জোরে হাত। থ্যাংক ইউ। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দেবশ্রী, 10 পয়েন্টস। চল দেবশ্রী ওখানে। কি নেবে বলো? ওকে, দেবশ্রীর জন্য নন স্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে দুজন, দেবাদ্রিতা এবং আলিমফা, দুজনেই 5 পয়েন্টস। ওটা ওকে। আলিমফার জন্য রুটি মেকার এবং রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। দেবাদ্রিতার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। তিনি অথবা তার পরিবারের যে কোনো একজন মানুষ পেয়ে যাবেন ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। লাঠি, কাগজ, আলনা, পরপর একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ। এবার বলো দেবাদ্রিতা। ঠিকানা, বুঝিয়ে দাও। লাঠির ঠি, কাগজের কা, আর আনলার না, ঠিকানা। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। তোমার মামাতো বোন, তার একমাত্র পিস্তত ভাই, তার একমাত্র বোনঝি, তোমার কে? এবার বলো দেবশ্রী। আমার মেয়ে। বোঝাও। আমার মামাতো বোন, তার একমাত্র পিস্তত ভাই আমার দাদা বা ভাই, তার একমাত্র বোনঝি মানে আমার মেয়ে। 20 পয়েন্টস। সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঠাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। দুর্গ বা গণিতে চেনা যাকে চাই, এখানেই শেষ নয় প্রণামেও পাই। কি বিষয় দাদা? এবার বলো সুনেত্রা। বাজারটা কেন বাজালে? মনে হলো দিয়া। -10 সুনেত্রা। উত্তরটা হচ্ছে গড়।
দুর্গকে আমরা অন্য শব্দে গড় বলি, আর গণিতে গড় পাই। আর প্রণামকে আমরা গড় বলি, গড় হয়ে প্রণাম করা, তাই জন্য গড়। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। মাস, পাল, বস, আর নিচে 3টে অক্ষর আছে। একটা কমন অক্ষর যেটা নিচে 3টে শব্দের যেখানে বসালেই আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সুনেত্রা। অনুসার, মাংস, পালং আর বংশ। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। স্কোরটা দেখে নিই। সুনেত্রা স্কোর 25, দেবাদ্রিতা স্কোর 50, আলিমফা স্কোর 20, দেবশ্রী স্কোর 45। প্রত্যেকের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার। দেখো ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো দেবশ্রী। ডিম চাউমিন। দেবশ্রী বলছে ডিম চাউমিন, আমরা বলি এগ চাউমিন। দেখা যাক। টয় হর্ষই যোগ হয়েছে, -20 দেবশ্রী। এবার 20 পয়েন্টসের খেলবে 3 জন, আলিমফা, দেবাদ্রিতা এবং সুনেত্রা। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। এবার বলো সুনেত্রা। ডিম পাউরুটি। সুনেত্রা বলছে ডিম পাউরুটি, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখে নিন 20 পয়েন্টস, সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে সুনেত্রা স্কোর কি দাঁড়ালো 45-এ। যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 দেবাদ্রিতা মণ্ডল উইথ 50 পয়েন্টস। এটা তোমার সুনেত্রা। আলিমফা মেমেন্টো নাও, দেবশ্রীর উইনারের ট্রফি দেবাদ্রিতা। দিদি নাম্বার 1 ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে শোনা দিদি নাম্বার 1 শাড়ি। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।